আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। দুর্বার শাহী এবং সিলেট স্ট্রাইকার্স তারা নিজ নিজ দলের জন্য দুইজন নতুন ক্রিকেটার তাদের স্কোয়াডে যুক্ত করেছেন এবং দুর্বার শাহী তারা একজন ফরেন ক্রিকেটারকে তাদের স্কোয়াডে যুক্ত করেছেন এবং সিলেট স্ট্রাইকার্স তারা কিন্তু একজন দেশি ইয়াং ক্রিকেটারকে তাদের স্কোয়াডে যুক্ত করেছেন। সো আমি প্রথমে যদি দুর্বার শাহীর যে প্লেয়ারটা তারা স্কোয়াডে যুক্ত করেছেন সেই বিষয়ে যদি আপনাদেরকে বলি, তারা সালমান মির্জা নামের একজন পাকিস্তানি লেফট আর্ম ফাস্ট বোলারকে তাদের স্কোয়াডে যুক্ত করেছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে অলরেডি দুর্বারের স্কোয়াডে 5 থেকে 6 জন পেসার অলরেডি আছে। এর মধ্যে সালমান মির্জাকে দলে বেরোনোর মাধ্যমে আসলে দুর্বারের শাহী কি হাসিল করতে যাচ্ছে বা তাকে কোন পারপাসে তাদের দলে ইনক্লুড করেছে বা যুক্ত করেছেন। সো প্রথমে আমি সালমান মির্জা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই। তিনি এখন পর্যন্ত তার টি-20 ক্যারিয়ারে তিনি 12টা টি-20 ম্যাচ খেলেছেন এবং 12টা টি-20 ম্যাচের মধ্যে তিনি 19টা উইকেট সংগ্রহ করেছেন। গুড একটা ভালো একটা পারফরমেন্স করেছেন এবং সেই সাথে তিনি পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে তিনি 2টা ম্যাচ খেলেছেন এবং 2 ম্যাচে তিনি 2টা উইকেট সংগ্রহ করেছেন, কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ ছিলেন। এবং রিসেন্টলি তিনি গ্লোবাল টি-20 লিগ যে হলো সেখানে তিনি লাহোর কালান্দার্সের হয়ে তিনি 4টা ম্যাচ খেলেছেন। এখানে মোটামুটি অ্যাভারেজ একটা পারফরমেন্স করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে সালমান মির্জার মতো একজন ফাস্ট বোলারকে দলে ফেরানোর মাধ্যমে আসলে দুর্বারের শাহী কোন বার্তাটা দিতে যাচ্ছে। দেখেন অলরেডি যদি আপনি স্কোয়াডের দিকে দেখেন তাহলে কিন্তু 5 থেকে 6টা পেস বোলার কিন্তু আপনি দেখতে পারবেন। এর মধ্যে উল্লেখযোগ্য যে নাম তাসকিন আহমেদ, তিনি প্লেইং একাদশে খেলার মতো প্লেয়ার এবং সেই সাথে শফিউল ইসলাম তিনিও কিন্তু একাদশে খেলার মতো প্লেয়ার এবং সেই সাথে বিলাল খান তিনিও কিন্তু একাদশে সুযোগ পাবেন, এটা কিন্তু আমরা সবাই জানি। এরপরে যদি আমি বলি তাদের ব্যাকআপ হিসেবে আসাদুজ্জামান পায়েল বা মহর্ষেক অন্তর বা আমি যদি বলি লাহেরু সামারকন, তারা কিন্তু অলরেডি রেডি আছে। সো সপ্তম পেস বোলার হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে সালমান মির্জাকে তারা দলে ফিরিয়েছে এবং এরপরেও আমরা কিন্তু শুনতে পাচ্ছি ওয়েস্ট ইন্ডিয়ান আন্ডার-19 ক্রিকেটার নেথান এডওয়ার্ড তাকেও কিন্তু দলে ফেরানোর একটা চেষ্টা করছে। যদিও দুর্বার শাহী এখন পর্যন্ত সে ঘোষণা দেয়নি, বাট বিভিন্ন গণমাধ্যমে কিন্তু সেটা আমরা শুনতে পাচ্ছি। সো এই যে একটা স্কোয়াডে টোটাল 8 জন পেসার নিবে এবং এই 8 জন পেসার নিয়ে আসলে দুর্বার শাহী কি করতে যাচ্ছে। এখন এই যে 8 জন পেসার আছে দুর্বার শাহীর, যে 8 জন পেসার, এই 8 জন পেসারের মধ্যে দলে বা একাদশে জায়গা পাওয়ার জন্য সবচেয়ে এগিয়ে থাকবে কারা? মিনিমাম যদি 3টা ক্রিকেটার বা 3টা ফাস্ট বোলারকে তারা যদি সুযোগ দেয় তাহলে সবার প্রথম যে নামটা আসবে সেটা হচ্ছে তাসকিন আহমেদ, এরপরে বিলাল খান এবং এরপরে হয়তো লাহিরু সামারকন তিনিও খেলতে পারেন। এরপরে হয়তো আসাদুজ্জামান পায়েল তিনিও এনসিএল টি-20তে একটা ইনিংসে বা 2-3টে ইনিংসে তিনি ভালো বল করেছেন এবং মহর্ষিক অন্তর তিনিও কিন্তু ভালো একটা পারফরমেন্স করেছেন। চলতে হচ্ছে ন্যাশনাল যে টি-20 ফরম্যাটের যে বিসিবির পক্ষ থেকে যে প্রথম বিপিএল এর পরে একটা টুর্নামেন্ট হলো সেই টুর্নামেন্টে তিনি কিন্তু ভালো পারফরমেন্স করেছে এবং সেই সাথে তার দলে সাব্বির হোসেনের নামের একজন অলরাউন্ডার তিনিও কিন্তু আছে। সো একটা স্কোয়াডে যদি এতগুলো পেস বোলার থাকার পরেও আরেকটা পেস বোলারকে তারা দলে যুক্ত করে, আসলে কি কারণে যুক্ত করেছে সেটা কিন্তু আমার এখন পর্যন্ত বোধগম্য হচ্ছে না এবং আমি সেই কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। কারণ আপনি যদি রাজশাহীর স্কোয়াডের দিকে দেখান তাহলে কিন্তু তাদের একটা প্রপার পেস বোলিং অলরাউন্ডার অথবা স্পিন বোলিং অলরাউন্ডার কিন্তু খুব বেশি দরকার আছে। সো তারা চাইলে কিন্তু ভালো মানের কোনো পেস বোলিং অলরাউন্ডার অথবা স্পিন বোলিং অলরাউন্ডারকে তারা তাদের দলে ভিড়াতে পারতো, কিন্তু তারা হচ্ছে সালমান মির্জার মতো একজন পেস বোলার, আমি তাকে ছোট করছি না, তার পারফরমেন্স কিন্তু তার পক্ষেই কথা বলছে। তিনি মাত্র 12টা টি-20 ম্যাচ খেলেছেন এবং সেখান থেকে তিনি 19টা উইকেট সংগ্রহ করেছেন। সো তার পারফরমেন্স নিয়ে কিন্তু আমি কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু দলে যেহেতু অলরেডি 6 থেকে 7টা পেস বোলার আছে, এরপরেও এত পেস বোলার নিয়ে আসলে কি করবে সেটা নিয়ে কিন্তু আমার এখন পর্যন্ত কোনো মানে আমি পজিটিভ কোনো থিঙ্কিং আমি দেখতে পাচ্ছি না। সো দুর্বার শাহীর কিন্তু এই জায়গাটায় আরেকটু মনে হয় পরিষ্কার হওয়া উচিত যে আসলে তারা কোন প্লেয়ারকে কি পারপাসে কিনছে। এখন এরপরে আমি যদি সিলেট স্ট্রাইকার্সের যে নতুন প্লেয়ার তারা তাদের স্কোয়াডে যুক্ত করেছেন সেই ব্যাপারে যদি বলি, তাহলে তারা তাদের স্কোয়াডে যুক্ত করেছেন জাওয়াদ আবরার নামের আন্ডার-19 খেলা ক্রিকেটার এবং রিসেন্টলি তারা হচ্ছেন আন্ডার-19 এশিয়া কাপ জিতে দেশে ফিরেছেন এবং দেশে ফিরে তারা যে এনসিএল টি-20 সেখানে আবরার ফাহাদ তিনি 3টা ম্যাচ খেলেছেন এবং 3 ম্যাচে তিনি 105 রান করেছেন এবং 141 স্ট্রাইক রেটে তিনি কিন্তু ব্যাট করেছেন। সো তার যে ব্যাটিং স্টাইল সেটা কিন্তু খুবই জোস এবং বাংলাদেশে লিটন দাসের পরে সবচেয়ে স্টাইলিস্ট ব্যাটসম্যান যদি কেউ থাকে তাহলে কিন্তু সেটা জাওয়াদ আবরার এবং জাওয়াদ আবরারকে নিয়ে 2টা ফ্রাঞ্চাইজির মধ্যে একটু টানা হেঁচড়া হয়েছে। যদি আমি আগের ভিডিওতে একটু কথা বলেছিলাম যে জাওয়াদ আবরার তাকে হচ্ছে খুলনা টাইগার্স দলে ফেরানোর জন্য সব ধরনের প্রসেসিং ঠিক করে রেখেছে, আমি কিন্তু কনফার্মেশন দিইনি, আমি জাস্ট বলেছিলাম যে খুলনা টাইগার্স তাদের প্রসেসিংটা কমপ্লিট করে রেখেছে, বিসিবি থেকে গ্রিন সিগন্যাল পেলে তাকে কিন্তু দলে ভিড়াবে। কিন্তু শেষ পর্যন্ত সেখানে খুলনা টাইগার্স কিন্তু সেই কাজটা করতে পারেনি, সেখানে কিন্তু সিলেট টাইগার্স তারা কিন্তু সেই কাজটা করে ফেলেছেন এবং সিলেট টাইগার্স তাদের দলে ফিরিয়েছে জাওয়াদ আবরারকে। কিন্তু এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে, জাওয়াদ আবরার যেহেতু তিনি টপ অর্ডার ব্যাটসম্যান, অলরেডি সিলেট টাইগার্সের টপ অর্ডার ব্যাটসম্যান কিন্তু অনেকগুলো আছে, সেখানে আপনি যদি বলেন
পল স্টার্লিং, জাসমানশি বা রাকিম কার্নওয়াল বা রনি তালুকদার বা জাকির হাসান, এদের মতো প্লেয়ার কিন্তু অলরেডি সিলেট টাইগার্সের স্কোয়াডে আছে। এখন এরপরে আন্ডার-19 একজন ক্রিকেটার, উদীয়মান ক্রিকেটার এবং রিসেন্টলি তিনি খুব ভালো ফর্মে আছে। সো এরকমের একটা প্লেয়ারকে নিয়ে যদি আপনি বেঞ্চে বসায় রাখেন তাহলে কিন্তু সেটা কোনো কাজ এড়িয়ে আসবে না। সিলেট টাইগার্সের কিন্তু একটা দরকার আছে, তাদের প্রপার একটা পেস বোলিং অলরাউন্ডার, তাদের কিন্তু স্পিন বোলিং অলরাউন্ডার তারা কিন্তু আছে এবং সেই সাথে তাদের পেস বোলার যে সংখ্যাটা সেটাও কিন্তু ওয়েল ব্যালেন্স একটা টিম। কিন্তু তাদের যেখানে সবচেয়ে বড় একটা গ্যাপ সেটা হচ্ছে তাদের দলে একজন প্রপার পেস বোলিং অলরাউন্ডার দরকার আছে, যেহেতু মাশরাফি বিন মুর্তজা বিপিএল খেলতে পারছেন না এবং তার জায়গায় আসলে কে খেলবে। তানজিম হাসান সাকিব তিনি তো রাইট নাও সবচেয়ে ভালো বল করে যাচ্ছেন, সো তিনি যদি ব্যাটিংয়ে এফোর্ট দেন তাহলে কিন্তু তার যে বলটা সেটা কিন্তু হবে না। সো সিলেট টাইগার্সের দরকার ছিল একজন প্রপার পেস বোলিং অলরাউন্ডার এবং সেটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি। এর মধ্যে আজমতুল ওমরজের নাম বলেছিলাম, সাজেস্ট করেছিলাম। এরপর আমি ডেভিড উইজের নাম বলেছিলাম, যদিও তারা IL-T20 হয়ে, তারা IL-T20 বা SC-T20 হয়ে তারা খেলবে, বাট শুরুর দিকে যে 5 থেকে 6টা ম্যাচ খেলার একটা সুযোগ পেত এবং একটা প্লেয়ারকে যদি আপনি 4-5টা ম্যাচ খেলানোর একটা প্রসেস ঠিক করতে পারতেন তাহলে কিন্তু তারা দলের জন্য পজিটিভ কোনো কিছু দিয়েই যেত এবং অ্যাটলিস্ট তারা যদি থাকা অবস্থায় 3 থেকে 4টা ম্যাচ সিলেট টাইগার্স জিততে পারতো, মানে আমি ওদের কথা বলছি যে আজমতুল ওমর জাই বা ডেভিড উইজ বা রোমারিও শাফার্ডের কথা বলছিলাম বা ওডেন স্মিথের কথাও বলছিলাম আমি, এদেরকে যদি দলে ফেরানো পসিবল হতো তাহলে কিন্তু সিলেট টাইগার্সের যে স্কোয়াড সেটা কিন্তু অলরেডি তাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আপনি যদি ওপেনারের কথা বলেন, মিডল অর্ডারের কথা বলেন বা পেস বোলারের কথা বলেন বা স্পিন ডিপার্টমেন্টের কথা বলেন, সেটা কিন্তু আসলে দুর্দান্ত হয়েছে এবং অলরেডি বিদেশি ক্রিকেটাররাও আসা শুরু করে দিয়েছেন। সেখানে জার্সমানশি তারাও দেশে অলরেডি এসেছেন। 28 তারিখে হয়তো তারা প্রথমবারের মতো অনুশীলনে নামবে। সো ওভারঅল আমি যদি বলি তাহলে সিলেট টাইগার্স তারাও যে প্লেয়ারটাকে তাদের দলে ভিড়িয়েছে, অবভিয়াসলি তার পারফরমেন্স নিয়ে আমার কোনো সন্দেহ নাই এবং জাওয়াদ আবরার তিনি আপকামিং সুপারস্টার বাংলাদেশের হয়ে এবং তিনি খুব সম্ভবত 1-1.5 বছরের মধ্যে ন্যাশনাল টিমে ঢুকে যাবে, কারণ যে তার যে খেলার স্টাইল বা তার যে বিগ শট খেলার যে অ্যাবিলিটি সেটা কিন্তু আসলে দুর্দান্ত। কারণ NCL-T20-তে তিনি কিন্তু 140 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, তিনি 3 ম্যাচে 105-এর বেশি রান করেছেন। সো তার পারফরমেন্স কিন্তু তার পক্ষে কথা বলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সিলেট টাইগার্স ম্যানেজমেন্ট আসলে কি করতে যাচ্ছে। তাদের দলে যদি এত টপ অর্ডার ব্যাটসম্যান নিয়ে যদি ভরায় রাখে তাহলে তাদের মিডল অর্ডারে কারা খেলবে? মিডল অর্ডারে খেলার মতো প্লেয়ার কিন্তু আপনি চাইলে খুব একটা খুঁজে পাবেন না। হয়তো টপ অর্ডারের ব্যাটসম্যানদেরকে মিক্সিপ করে হয়তো মিডল অর্ডারে খেলাতে হবে, বা একটা যদি আপনি দলের প্রপার অলরাউন্ডার না পান, মাশরাফি হয়তো 2টা বছর সার্ভিস দিয়ে গেছে, যদিও তিনি বল ঠিক মতো করতে পারেন না, কিন্তু তিনি ব্যাট হাতে কিন্তু ঠিকঠাক করে গেছেন এবং গত আসরে বেনি হাওয়েল কিন্তু সেই জায়গাটা কিন্তু ফুলি কাভার আপ করে গেছে। এবং এর আগের আসর অর্থাৎ 2023-এর যে বিপিএল সেখানে কিন্তু মাশরাফি ওয়েল ফিট ছিল এবং তিনি খেলার মধ্যে ছিল, দ্যাটস ওয়াই তার যে জায়গাটা সেটা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন ওঠেনি। এবং গত 24-এর যে বিপিএল সেখানে মাশরাফি খুব একটা ম্যাচ খেলার সুযোগ পায়নি, মাত্র 5টা ম্যাচ খেলেছেন, বাট তার যে জায়গাটা সেটা কিন্তু বেনি হাওয়েল খুব ভালোভাবে সেটা কাভার আপ করেছে। বাট এই সিজনে অর্থাৎ আসন্ন 2025-এর যে বিপিএল সেখানে কিন্তু সিলেট টাইগার্সের যে প্রপার একটা অলরাউন্ডার দরকার সেটা কিন্তু এখন পর্যন্ত দলে মিসিং আছে। সো এই দিকগুলো আমার মনে হয় খুব বেশি একটু নজর দেওয়া উচিত। এবং আমি যদি আবারও দুর্বারশের কথা বলি, তাদেরকেও আমি সেম সাজেস্টই করব যে তাদের দলে একটা প্রপার অলরাউন্ডার দরকার আছে এবং সেই সাথে মিডল অর্ডার ব্যাটসম্যান দরকার আছে। এত পেস বোলার নিয়ে আপনি স্কোয়াডে কোথায় রাখবেন? বসায় রাখার জন্য তো আপনি কোনো ফরেন ক্রিকেটারকে টাকার মাধ্যমে নিয়ে আসবেন না। সো এগুলো আসলে ভাবা উচিত। সো আপনাদের মতামত আমি আশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।